এই যে ধরো অভিনয়ের প্রতি ভালোবাসা, প্যাশন, এখান থেকে কি জয়দার সঙ্গে সম্পর্ক? একদমই তো মেয়েবেলার ঘটনা, ছোট, সুতরাং সেই জায়গায় এবং যে সময়টা যে একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে জয় যাচ্ছিল, তাতে করে আমার মনে হয়েছিল যে আবারও মানে জয় তো একটি পলিটিক্যাল পার্টিতে বিলং করতো, সুতরাং তখনও মনে হলো রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা মানুষের সমস্যা আমি একটু পাশে দাঁড়াই, এরকম আমার মনে হয়েছিল জানেন। এবং বাকিটা আমার যেরকম মনে হয়েছিল আমি করেছিলাম, যে আমার যেটা ঠিক মনে হয়েছে যে আমি অন্তত এইটুকুনি করব তার শেষ যাত্রাকালে, আমি করেছি। অনন্যা কি খায়? একটু আতপেটাই খাই। হোয়াটসঅ্যাপে কোন মেসেজ বেশি আসে? দিদি আমার বাড়ির পরের লাইনটা খারাপ হয়েছে, নাকি দিদি আপনি ভীষণ সুন্দর, আপনার সঙ্গে দেখা করতে চাই? কিছু সমস্যা সেটা হয়তো মিটে গেছে অথবা মিটবে না, সেটা বলেছি যে এটা দেখুন থানায় খবর দিতে হবে, কমপ্লেন করতে হবে, এটা কিন্তু আলোচনা করে এটা অ্যামিকেবল সেটেলমেন্ট করা যাবে না। কিন্তু সেই ক্ষেত্রে সেগুলোকে বলার পরও বেশ অনেকক্ষণ বসে আছেন, তারপরে মনে হয়েছে যে ওনার ভাল লাগছে বলে বোধহয় বসে আছে। কপুর হয়ে তুমি বাতাসে ভেসে বেড়াচ্ছ, আবার শিকড় হয়ে গভীরে ঢুকে যাচ্ছ। বেশ ক্যাচ লাইনটা অন্যরকম। কোনটা কঠিন, রাজনীতির ময়দান নাকি অভিনয়ের সেলুলয়েডের পর্দা? রাজনীতি, সেখানে তো কোনো স্ক্রিপ্ট নেই শ্যামশ্রী, এবং এডিট করারও কোনো সুযোগ নেই। তুই আমার হিরো যদি কাউকে বলতে হয় এই মুহূর্তে অনন্যাকে, কাকে বলবেন? আপাতত যা দেখছি, যা ট্রেন্ড চলছে, তাতে কন্টেন্টই হিরো। স্পেশাল হিরো যে একেবারেই নেই তাও না। তো অনন্যাকে আমরা মুখ্য ভূমিকায় পাবো। শ্যামশ্রীর প্রশ্নগুলো বেশ শক্ত। আজকাল রচনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্যামশ্রী, আর ক্যামেরায় রয়েছে প্রকাশ। কিন্তু আজকে যিনি আমার অতিথি, তার সম্পর্কে যদি বলতে যাই একটা লম্বা লিস্ট হবে। যেমন তিনি একাধারে রাজনীতিবিদ, তিনি ভালো অভিনেত্রী, একজন এন্টারপ্রেনার, তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এবং আরও এরকম অনেক বিশেষণ আছে তার নামের আগে। তবে যদি এক কথাই বলতে চাই, তিনি অনন্যা। অনন্যা, ওয়েলকাম টু আজকাল.in। একটা কথা বলো, যেটা আমার প্রথমেই জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, শুধু এটা আমার একার প্রশ্ন নয়। আজকে যখন আমি এখানে আসছি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ করতে, তখন আমাকে অনেকেই বলেছে দিদি এই প্রশ্নটা একটু ওনাকে করো। সেটা হচ্ছে যে এই যে রোদে পুড়ে জলে ভিজে রনে বনে জলে জঙ্গলে চতুর্দিকে তুমি আছো, তারপরেও তুমি এত সুন্দর কিভাবে আছো? অনেস্টলি বলবো? অনেস্টলি বল। এটা না জিন। আচ্ছা। আমার মা স্কিন খুব ভালো, মা মানে অন্তত আমার পরিবার পরিজন, আমার পরিচিতিতে মাকে সকলে সুন্দরী বলেই জানেন। সুতরাং সেই জায়গা থেকে আমার বাবার দিকে, আমার বাবা, কাকা, ঠাকুমা, পিসি, তারা সবাই বেশ লম্বা। মায়ের দিকে হয়তো অতটা লম্বা নয়, কিন্তু ওই বললাম স্কিন টিনগুলো বা অথবা ফিচার্সগুলো খুব শার্প, সব মিলিয়ে এক্ষেত্রে মানে 90% জিনদাই, 10% তোমার মেইনটেনেন্স। 10% আমার মেইনটেনেন্স। কিন্তু একটা কথা বলো, ওই যে একটা বিষয় তো রয়েছে, বুঝলাম যেটা তোমার জিন, তোমার স্কিন, তোমার হেয়ার, তোমার কমপ্লেকশন সব ওইখান থেকেই নিয়ন্ত্রণ হচ্ছে। কিন্তু অনন্যা কি খায়? অনন্যা কি সিদ্ধ খায়? অনন্যা কি ভাজাভুজি খায়, সতে খায়, না বেকড খায়? এই বিষয়টা তুমি কি বলবে? অনেকেই জানতে চায়। দেখুন, আমার প্রিয় খাবার যদি বলেন তাহলে দই ভাত। অবশ্য দইটা প্রথম দিকে মিষ্টি দই দিয়েই খেতাম, পরের দিকে যখন একটু বুঝেছি যে একই ধারে দুটো জগৎ ব্যালেন্স করতে গেলে একটুখানি ওজনের প্রতিটা নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন, তখন মিষ্টি দই থেকে শিফট করে টক দই। টক দইয়ের মধ্যে তো গুড ব্যাকটেরিয়া থাকে, সুতরাং প্রোবায়োটিক হিসেবে কাজ করে একদম। এবং তার সাথে কার্বোহাইড্রেট একটুখানি না থাকলে প্রোটিন হজম হয় না, সুতরাং
সুতরাং কাবস আর আমাদের মতন দেশে মানে ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গ এখানে যেখানে প্রচন্ড গরম এবং আমাদের এত পলিউশন চারিদিকে সেখানে এবং আমার তো ঘরে বসে থাকা এসিতে বসে কাজ না, আমার তো 24/7 রাস্তা, ড্রেন, জল, আলো, বরং একটু সানবার্ন একটু বেশি হয়। তো সেই জায়গা থেকে কাবস একটু দরকার হয় আমার। সারাদিন আমি একবার তো ভাত রুটি খাই এবং সেটা দই ভাত হলে ভালো হয়। আর রাত্রের দিকে শ্যামশ্রী যদি খুব দেরি হয়ে যায় তাহলে আমি পেট পুড়ে খাই না। অবশ্য পেট পুড়ে আমি 3টে মিলই করি না জানেন, ওই একটু একটু আধ পেটাই খাই। এখন সেটা এখন খেতে হচ্ছে। এখন এখানে প্রশ্ন হতে পারে জানেন যে আধ পেটা খাবো কেন, মানে কাজটা করি তো ভালো খাবো, ভালো থাকবো বলে খাবো বলে নাকি মানে খাবো কম, খাওয়াটা করছি না বলেই কাজটা হচ্ছে। এখন এই দুটো নিয়ে একটা আলাদা একটা সেশন হতে পারে, তাই না? একদম তাই হতে পারে, খাওয়া না খাওয়ার জন্য কাজ। কিন্তু অনন্যা একটা কথা বলো, যে এই যে তোমার হোয়াটসঅ্যাপে কোন মেসেজ বেশি আসে? দিদি আমার বাড়ির কলের লাইনটা খারাপ হয়েছে, নাকি দিদি আপনি ভীষণ সুন্দর, আপনার সঙ্গে দেখা করতে চাই? শক্ত প্রশ্ন শ্যামশ্রী। জলের লাইন এটা তো সমস্যাই, মানে শুধু জল আসছে না বা জমা জল নিয়ে সমস্যা তা না, জানেন আমার এরকমও ফোন আসে যে আমাদের একজন কোনো জলটা কেন বললাম, ওটা বেসিক নিডস। হ্যাঁ, না আমাকে এরকমও ফোন আসে সকালই, এবং এটা বেশ অন্তত 15 দিনে 2-3 বার এই ফোনটা আসে যে এরকম বাড়িতে ছাদের মধ্যে কোনো পেট ডগ, সে তাকে নিয়ে কেউ একটা নিয়ে গিয়েছিল এবং সে সেখানে এরকম পটি করেছে, এবার কেউ পরিষ্কার করছে না। এখন কারোর বাড়ির ছাদে কেউ কোনো পেট যদি পটি করেও থাকে, এখন সেটা তো কেএমসি পরিষ্কার করবে না, অথবা নিজেদের মধ্যে এটা তো একটা ইন হাউস সমস্যা, সেটাও কিন্তু আমাকে ফোন করে, জানেন তো এগুলো প্রথম থেকে খুব অবাক হতাম যে এটা কি, কেন ফোন করছে, আমি কি করবো। পরের দিকে আমার মনে হয়েছে যে এটা না নির্ভরতা থেকে ফোন করে, মনে করে যে আমি আছি, অন্তত শুনবে, সেই জায়গা থেকে ফোন করে। তাই এখন আর সেরকম হয়, খারাপ লাগে না। অনেক জায়গায় আমি আমার এলাকায়, আমি তো পাড়া বাড়ি মোটামুটি চিনি, সুতরাং সেই অঞ্চলে যারা ক্লাবে আছেন অথবা আমার সংগঠনে আছেন তাদের পাঠিয়ে একটা সমস্যার সমাধান করি। সব যে নিজে যেতে পারি এমন না, তবে অনেকেই ফোন করেন যে কার্নিশে বেড়াল নামতে পারছেন না, অথবা গাছের বা হাই টেনশনে পাখি রয়েছে, সেখানে কিছুই হতে পারে, মানে কারেন্টে, তো সেই সিএসসি বলে বন্ধ করা, সেগুলো আমার কাজের মধ্যেই পড়ে, আমি সেগুলো করিও। আর বাকি আরেকটা প্রশ্ন যেটা করলাম, যেটা আমি দেখা করতে চাই, ভীষণ ভালো লাগে, আপনাকে ভালোবাসি, সেটা না শ্যামশ্রী সরাসরি ফোনে বলে না, টেক্সটে বলে, লিখে মেসেজ করে, হয়তো ফেসবুক লাইভ করলাম, অথবা এরকম অনেক হয়েছে যে ধরুন আমরা একটা আমার যে সপ্তাহে যে দিনগুলো আমি এলাকায় বসি এবং সেখানে সমস্যা নিয়েই বসি, সেখানে আমি দেখেছি এরকম হয়েছে যে কিছু সমস্যা সেটা হয়তো মিটে গেছে অথবা মিটবে না, সেটা বলেছি যে এটা দেখুন থানায় খবর দিতে হবে, কমপ্লেন করতে হবে, এটা কিন্তু আলোচনা করে এটা অ্যামিকেবল সেটেলমেন্ট করা যাবে না। কিন্তু সেই ক্ষেত্রে সেগুলোকে বলার পরও বেশ অনেকক্ষণ বসে আছেন, তারপরে মনে হয়েছেন যে ওনার ভাল লাগছে বলে বোধহয় বসে আছে। এরকম আসলে ওটা ছিল একটা মানে উপলক্ষ আর কি, অনন্যাকে সামনে থেকে দেখা। কিন্তু এটা কি করছো অনন্যা, তুমি কপুর হয়ে তুমি বাতাসে ভেসে বেড়াচ্ছ, আবার শিকড় হয়ে গভীরে ঢুকে যাচ্ছ। বেশ ক্যাচলাইনটা অন্যরকম, হেডলাইন করে করে অভ্যাস হয়ে গেছে আর কি। কি করছো এগুলো এখন? আমি কিন্তু তোমার ওই ছবি নিয়েই কথা মানে বলছি, যেহেতু ওটা একটা আমি তোমাকে একটা দিলাম আর কি, উপমা দিলাম, কিন্তু ছবিটা নিয়ে জানতে চাইছি, তোমার চরিত্র নিয়ে জানতে চাইছি। কর্পূরটা পুরোপুরি এটা পলিটিক্যাল থ্রিলার, এবং ওই পলিটিক্যাল থ্রিলার বলতে গেলেই তো অরিন্দম শীলের কথাই মনে হয়, কারণ থ্রিলার
সঙ্গে অরিন্দম শীল একটা বেশ পরিপূরক হয়ে গেছে, তাই না? আবার ব্যোমকেশের বোধহয় অনেকগুলো সিরিজ উনি করেছেন। কর্পূর ছবিটা একটু অন্যরকম, এবং কর্পূরের যেটা মানে মেইন টুইস্ট যেটা আমার মনে হয়েছে যে এটা তো একটা রিয়েল একটা ইভেন্ট থেকে একটা ইন্সপায়ার্ড হয়ে ছবিটা করা, এবং ছবিটার ওই অন্তর্ধানের রহস্য নেপথ্যে দীপান্বিতা রায়ের বই উপন্যাস থেকে কিছু ইমাজিনেশন ওয়ার্ক অরিন্দম শীলের। সুতরাং কতটা ইমাজিনেশনটা স্ট্রেচ করেছে সেটা অবশ্য ছবিটা রিলিজ করলে আপনারা বুঝতে পারবেন, এবং অরিন্দমটা পুরোপুরি জানে। তবুও যেহেতু এটা উপন্যাস অবলম্বনে, তা একটা ফ্রেমওয়ার্ক তো ছিলই। আর এবং আর একটা টুইস্ট যেটা বিশেষ করে বলছিলাম, দেখুন ওটা একটা পলিটিক্যাল একটা থ্রিলার, একটা উপন্যাস যেখানে বাস্তব চরিত্রগুলোর চোখের সামনে ভেসে ওঠে, আর যারা অভিনয় করছেন তারা আবার বাস্তবে রাজনীতি করেন। সুতরাং সেই জায়গায় একটা তো তুলনা চলেই আসবে, এবং একটা আগ্রহও বটে যে যাদের নিয়ে গল্প তাদের চরিত্রের রূপায়ণ করছে, আবার সরাসরি রাজনীতি করেন। তারা অন্য মতাদর্শের মানুষ হতে পারেন, কিন্তু রাজনীতি তো করেন। সুতরাং একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পোর্ট্রেট করছে আর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে নেতা অভিনেতার সত্তা মিলেমিশে কি হবে। সুতরাং অরিন্দমদার ছবির এটা তো একটা অন্যরকম টুইস্ট, যেটা বোধহয় মানুষ আগ্রহ দেখাবেন। এবং আমি খুব কমন, আমি যদি সিনেমা বায়াস না হতাম, সিনেমা না করতাম, মানে সিনেমা বাঘ যদি আমাকে না কামড় দিত, তাহলেও আমি এইটা না দেখতেই যেতাম, এই ভেবে যে কি করছেন, মানে নেতারা যদি অভিনেতা হন তাহলে কি করেন, অথবা যাকে ভাবছি বইতে নেতারাও নেতা হচ্ছেন সেটা তো অনেক উদাহরণ। বরং সেক্ষেত্রে শ্যামশ্রী আমারই একটু রিভার্স ট্রেন্ড, কারণ আমি তো দেখেছি মিঠুন চক্রবর্তী, মিমি চক্রবর্তীর মতন প্রচুর দেব, যারা সিনেমায় বিখ্যাত হওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়েছেন, নুসরাত। আমার ক্ষেত্রে অবশ্য রাজনীতিটাই ফোকাস, তারপরে আবার সিনেমায় আসা। সুতরাং সেই জায়গা থেকে কর্পূর এবং অরিন্দম শীল ওইটার একটা না আলাদা একটা ক্রেজ থাকবে, একটা প্রত্যাশা, একটা আশা মানুষের রয়েছে। আর ব্রাত্য বসুর শিকড়, সেটা ভাবছিলাম ছবি করতে গিয়ে দেখেছি যে এখনকার যে ক্রাইসিস, এখনকার যে ছবির জনার, যে ধরনের ছবিগুলি হয়, অর্থাৎ একটা ইমোশনাল ট্রিটমেন্ট অথবা ক্রাইসিস, ভীষণ লোনলিনেস, একটা ব্রেকআপ ফ্যামিলি, অথবা একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, অথবা ইগোর জন্য দাম্পত্য জীবন ভেঙে যাওয়া, এই সমস্ত ক্রাইসিস নিয়ে এটা এখন ছবিগুলো মূলত হচ্ছে, বা ওটিটিতেও যে সব ধরনের কন্টেন্ট গুলো দেখি, ক্রাইসিস গুলো আমরা দেখতে পাই চোখের সামনে, কখনো কখনো আমাদের সঙ্গেও ঘটে, সো উই ক্যান রিলেট। হ্যাঁ, এইগুলো নিয়েই তো এখন এই ধরনের জনারের ছবিটা এখন বেশি হচ্ছে। তার থেকে ব্রাত্য বসুর ছবি শিকড়, সেটা একেবারে এটা অন্যরকম, একবারে গ্রাম বাংলায় ফিরে যাওয়া, একেবারে ধান ক্ষেত, মাটির বাড়ি, গোয়াল, নারকেল গাছ, পুকুরে মাছ, সেখানে শাশুড়ি বউয়ের ইকুয়েশন, সেখানে ভাই ভাই ইকুয়েশন, ভাই বোনের ইকুয়েশন, জমি সম্পত্তিকে ঘিরে যে টুইস্ট, যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে একটা ছবি, একটু ওই একেবারে শিকড়, একেবারে অন্যরকম। এই ছবিটাও তো আপনার সহ অভিনেতা কুনাল ঘোষ, এক্ষেত্রে শিকড়েও তাই। এবং কুনালদার ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং, পলিটিক্যাল, এখানেও কুনালদা একজন পলিটিক্যাল নেতৃত্ব, এবং সে নানা রকম কাণ্ড কারখানা করছে। ঠিক ওই রাজনীতি জগতের মানুষদের যখন ডিরেক্টর, সহ অভিনেতা এদের পাশে পান, তখন কি কোথায় ভরসার জায়গাটা একটু বেড়ে যায়? অনেস্টলি হ্যাঁ, কারণ ধরুন যাদের সিনেমায় যাদের আমরা দেখছি ভেরি পপুলার ফেস, কিন্তু তাদের সঙ্গে হয়তো আমার দেখেছি একটা ভালো লাগা, একটা ভালো লাগা থেকে ভালোবাসা ওই অবধি তেমন ভাবে জানা হয়নি, কিন্তু ওই একটা আকর্ষণ বা ওই দেখবো এটা তো একটা সকলেরই হয়, সেটা তো সে যে প্রফেশনেই থাকুক না কেন, তো সেরকম একটা আগ্রহ হয়তো থাকে। কিন্তু যাদের সঙ্গে ওঠা বসা, সে পরের সব বাক্যটা কি বলবে মোটামুটি একটা আন্দাজ করতে পারা, অথবা সে রাগী অথবা খুব বেশি
অ্যাপ্রোচেবল কিনা এগুলো তো জানা হয়ে যায় কাজ করতে করতে। সুতরাং সেই জায়গা থেকে আমি দেখেছি যে সব নেতৃত্বরা মানে রাজনীতি করতে করতে সিনেমায় আসছেন এবং সেখানে কো অ্যাক্টর হচ্ছেন, তাদের সঙ্গে একটু কমফোর্টেবল লেভেলটা একটু বেশি তো হচ্ছে, এটা ফ্যাক্ট। একদমই তাই। কিন্তু অনন্যা একটা কথা বলুন, আপনি উত্তর কলকাতার এক রক্ষণশীল পরিবারের মেয়ে, হ্যাঁ, সেখান থেকে মিস ক্যালকাটা, অনন্যা কিন্তু মিস কলকাতা, এবং সেখান থেকে এরকম একটা বিউটি কম্পিটিশনে যোগ দেওয়া, তারপরে অভিনয়ে আসা, রাজনীতিতে আসা, হ্যাঁ খুব তো সহজ ছিল না মনে হয়। সহজ শ্যামশ্রী উল্টোটা বললেই ভালো হয়, বরং একটু কঠিন। হ্যাঁ, আমি এই কারণেই বললাম যে আমার কাঠিন্যত্ব কতটা ছিল আমার জানা নেই, সেই জন্যই আমি বললাম পজিটিভ হতে, সহজ ছিল না মনে হয়। আসলে উত্তর কলকাতা এবং শুধু রক্ষণশীল বলে ঠিক হবে না, গোড়া। এবং উত্তর কলকাতা শুধু আমার পরিবার নয়, আমার মনে হয় ওই উত্তর কলকাতায় মানে শোবাজার, হাতিবাগান, বিকে, ওই যে হরিগো স্ট্রিট, ওই জায়গাটা, ওই জায়গাটায় বিকে পাল এভিনিউ, ওই সমস্ত অঞ্চলেই যারা থাকতেন তারা ওই জায়গাটাই অর্থোডক্স ছিল। এবং সেই কারণে আমার বিউটি পেজেন্ট যাওয়াটাও সেটাও খুব চ্যালেঞ্জের ছিল। বাবা জানতেন না, মায়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে, আমার হাইটটা ভালো ছিল, মানে স্টিল হাইটটা ভালো, আমি একটু ফটোজেনিক সেই সময় তো ছিলাম, সেই সব দেখে টেকে মাকে কেউ পরামর্শ দিয়েছিল যে ও হয়তো শাইন করতে পারবেন। এবং ওই সময় ঐশ্বর্য রায়, সুস্মিতা সেন ওরকম বিউটি পেজেন্ট জিতছে, তারপরে পরেই তখন এটা নিয়ে বেশ একটু খবর, আন্তর্জাতিক লেভেলে ইন্ডিয়া পার্টিসিপেট করছে এবং জিতছে। সেই আগ্রহ থেকেই খানিকটা পরিবারের সবাইকে লুকিয়ে মা আমাকে নিয়ে যান, এবং আমিও মনে করেছিলাম যে এইসব স্মার্ট এবং অত্যন্ত চৌকস সব মহিলারা, তাদের সঙ্গে আমি কম্পিট করে উঠতেই পারবো না, এটাই মনে হয়েছিল। উত্তর কলকাতার পারভারিশ আর দক্ষিণ কলকাতার পারভারিশের মধ্যে বিস্তর তফাৎ ছিল তখন, একদম। এখন ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। তখন তো আমরা এরকম নাইট ক্লাব অথবা ডিস্কোথেক এসব কল্পনাই করতে পারতাম না, পার্কে না। আমি তো আমার মনে আছে বেশ যে আমি আমার হাত ধরে স্কুলে গেছি এবং হাত ধরেই ফিরেছি। সুতরাং একটু ওই রকমই ছিল। সেরকম জায়গা থেকে ওই খানিকটা সবাইকে লুকিয়ে মায়ের সাথে বিউটি পেজেন্ট, এবং পরের দিকে যখন একটা রাউন্ড কমপ্লিট করেছি তখন মনে হয়েছে যে ফাইনালের কোনো চান্সই নেই, কারণ এটা কোনো কনফিডেন্সও তৈরি হয়েছিল যে প্রশ্নের উত্তরগুলো তো দিতে পারবো, হয়তো আর অন্য কিছু ওই বেশভূষা, নানা রকম চটকদারি, সেইগুলো একটু শিখেছি, রপ্ত করেছি, কিন্তু তাহলেও তারা একটু অনেকটা বেশি পারে, সেই জায়গায় আমি অত জানি না। কিন্তু কোথাও নিজের প্রতি একটু কনফিডেন্স হয়েছিল যে অন্তত প্রশ্ন করলে আমি হয়তো কিছু উত্তর দিতে পারবো। সেই ওইটুই আমার মূলধন ছিল আর কি। মানে অনন্যা শুধু সুন্দরী নন, যথেষ্ট বুদ্ধিমতী। না সেই রকম না, কিন্তু তাও যেহেতু অন্তত একটা লেখাপড়ার পরিবেশ চর্চা আমাদের বাড়িতে ছিলই, তাই জন্য ওই পড়াশোনা সাংস্কৃতিক আবহ থাকতো। হ্যাঁ, বাণীচক্রে নাচ গান আঁকা শিখতে যাওয়া, ছোটবেলাটা শনিবার মেয়েরা কেউ নাচ করছে, কেউ গান গাইছে, পড়াশোনা বাদে কেউ আবৃত্তি করছে, কেউ কিছু না কিছু করতো। ন্যাক কখন কার কোন দিকে হবে সেটা তো একটু পরে জানা যায়, কিন্তু আমার ছোটবেলা থেকে এগুলো শিক্ষা দেওয়া একদম। আমার বেশ মনে আছে কি একটু বুঝতে শিখেছি কি শিখিনি, বাণীচক্রে শনিবার রোববার নাচ গান আমরা শুরু করে দিতাম, তারপরে যার যেটা প্যাশন বা ভালোবাসা সেইটা ফলো করতো। কিন্তু ওই ছোটবেলা থেকে শনিবার রোববার আঁকতে যাব, নাচ করতে যাব, গান গাওয়া হবে, একদমই তাই। কিন্তু আমাদের দর্শকরা একটা কথা জানেন না, সেটা হচ্ছে যে হয়তো কেউ কেউ জানেন অনন্যা কেন ওকালতিটা করলো না। সেটা হচ্ছে যে অনন্যা যখন কোর্টে কেস নিয়ে যেত তখন তার অপোনেন্ট পার্টি, যিনি উকিল থাকতেন, প্রসিকিউশন সম্ভবত তাকে বলে, তিনি অনন্যাকে দেখে মুগ্ধ এতটাই হয়ে যেতেন যে আর কোনো কথা বলতে পারতেন না। কারণটা সেটাই ছিল আমার মনে হয়। কিন্তু ওকালতি থেকে রাজনীতিবিদ, হ্যাঁ ওকালতির সঙ্গে রাজনীতির কোথাও একটা সূক্ষ্ম যোগসূত্র আছে, কিন্তু অভিনয়ে আসাটা সেটা না একটা
এটা একটা ওই হোম কলিং এর মতন একটা না প্যাশন, একটা ভালো লাগা, একটা ওই একটা কিছু নতুন সৃষ্টি করা, মানে ক্রিয়েটিভ একটা কিছু করব, সেটা সব সময় কোথাও না কোথাও হাতছানি দিয়েইছে শ্যামশ্রী। যেটাই করতে, আমি অনেক বছর এভিয়েশনে ছিলাম, কাজ করেছি, এবং একটা সময় তো এভিয়েশনে স্যালারিটা বেশ হ্যান্ডসাম ছিল। আমি বেশ প্রথম দিকের কথা বলছি। এখন অবশ্য এভিয়েশন আর এভিয়েশন নেই, এখন অনেকটাই হাওড়া স্টেশন হয়ে গেছে। ক্লাস এবং মাস দুটোরই অন্য মানে ব্যবহার, সেটা নিয়েও একটা ডিবেট করা যায়, জানো তো, একটা সেশনই হতে পারে যে কি হচ্ছে। মানে ছোটবেলা থেকে অনন্যার একটা ডানা ছিল পরিবারীদের মতো, সেই ডানাতে অনন্যা চাইতো যে আমি কোথাও একটা উড়বো, সেটা আমার মাটি হোক, সেটা আকাশ হোক, মানে ঠিক বন্দি থাকতে বোধহয় তোমার ভালো লাগে। এটা আমার চেয়ে বেশি শ্যামশ্রী রিয়েলাইজ করেছে, এবং এটা ঘটনা। আমি না কোথাও একটা থিতু হওয়া খুব অসুবিধা হচ্ছিল, মানে মনে হয়েছিল সেই সময়, মনে হয়েছিল যে এভিয়েশনটা কি গ্ল্যামার, আকাশে ওরা দারুণ ব্যাপার, এরকম মনে হতো। এবং পরবর্তীকালে এরকম যে মনে হয়নি তা না, কিন্তু কাজটাও যে বেশ অনেকটা সময় এবং অনেকটা মেনটেন করা, এবং এইগুলো একটা দায়িত্ব নিয়ে কাজ করা, তো সুতরাং সেই জায়গায় তখন কিন্তু আর এই সিনেমা, থিয়েটার, নাটক, যাত্রা এইগুলো আর করার কোনো সুযোগ ছিল না, এমন ওয়ার্কিং আওয়ার্স চলতো। সুতরাং কোথাও না কোথাও মনেই হতো যে ইচ্ছাটা হলো না, স্বপ্নটা পূরণ হলো না। পরের দিকে যখন মিস ক্যালকাটা হয়ে গেলাম, অথবা যখন আমি লেডি অফ দ্য মিলেনিয়াম হয়েছি, বেশ কিছু কাজ করার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে শ্যামশ্রী, তখন মনে হয়েছে যেটা আমি বলতে চাইছি সেটা তো আমাকে ডিরেক্টর বলছে না, ওদের তো শেখানো কথা বলছি এবং আমার পছন্দ হচ্ছে না। সেইগুলো থেকে মনে হলো যে এমন একটা কিছু করি যেখানে আমি বলবো, আমি বলে আমার মতন করে করতে পারবো। ভাবছিলাম, কিন্তু ভাবলেই যে সঙ্গে সঙ্গেই সেরকম কিছু অ্যাভিনিউজ খুলে থাকবে এবং সেইটা করতে পারবো এরকম তো নয়। সুতরাং অপেক্ষার পালা। আর অভিনয়ে আসাটাও খুব একটা সহজ ব্যাপার নয়, একেবারেই না, একেবারেই নয়। আমি পুরো একদম কঠিন বলছি না তোমার কথা মতো, একেবারেই সহজ ব্যাপার নয়, কারণ অভিনয় আসার ইচ্ছা অনেকেরই থাকে, কিন্তু সেখানে নিজেকে প্রমাণ করতে হয়। প্রমাণ, সুযোগ দুটোরই প্রয়োজন, এবং সময়ও একটা বড় ফ্যাক্টর। এটাও কাজ করতে গিয়ে দেখেছি যে ওই পরিশ্রম, তার সঙ্গে সঙ্গে লাক নিয়ে একটা ফল, এরমই তো হয়, কিন্তু ওই সময় না হলে সেটা হয়ও না। এটাও আমি মানে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। হয়তো আগে একটা প্যাশন ছিল, কিন্তু সেই সময় এই আমার রাজনীতি করতে এসেই তো জীবনে 10টা বছর আমার কিছু কাজ করা হলো না। 10টা বছর সেই দিক থেকে তো আমি পিছিয়ে গেলাম বলতে গেলে। একদমই তাই। কিন্তু পিছিয়ে শ্যামশ্রী কি সেরকম গেলাম, পরের দিকে মনে হয়েছিল যে ইস, বয়স বেড়ে যাচ্ছে, তাহলে তো আর ছবিটা করা যাচ্ছে না, এই হলে এরম মনে হয়নি কি হয়েছে। পরে মনে হয়েছে যেটা করছি সেই এক্সপিরিয়েন্স এবং সেই মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ, এবং অনেকের অ্যাপ্রিসিয়েট করেছে কাজের, অনেকে হয়তো তেমনভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি, হয়তো চেয়েছে এখানে ড্রেনটা হয়ে যাবে, এখানে জলটা হয়ে যাবে, হয়তো হয়নি। আবার অনেকে হয়তো দুবার বলেছে, হয়তো ভাবেও নি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, সেটাও হয়েছে। দুটোই তো আছে, ভালো লাগা এবং পারা এবং না পারা দুটোই। সে জায়গা থেকে মনে হলো যে সেটাও তো একটা পৌঁছেছি অন্তত মানুষের কাছে, এবং নিজেরও একটা স্যাটিসফ্যাকশন, যেটা সব জায়গায় একটা বড় রোল প্লে করে। নিজের ভালো না লাগলে তো কিছু করা যায় না। তাই। শোনো, একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা ইচ্ছে না হলে তুমি উত্তর দিও না, একটু হয়তো ব্যক্তিগত। এই যে ধরো অভিনয়ের প্রতি ভালোবাসা, প্যাশন, এখান থেকে কি জয়দার সঙ্গে সম্পর্ক? শ্যামশ্রী একেবারেই তাই। যখন আমার উত্তর কলকাতায় এই রক্ষণশীল, এই যে এই একটা অত্যন্ত গোনা পরিবারের থেকে আমার উঠে আসা, সেই সময় আমি যখন বিউটি পেজেন্টে অংশগ্রহণ করেছিলাম, তখন জয় ছিল ওয়ান অফ দ্য জাজ। সুতরাং সেই হিসাবে জয় বন্দ্যোপাধ্যায়কে আমার চেনা, এবং উনি তখন আমাকে, আমি তো কাউকে চিনি না, আমার মাও কাউকে চেনে না, বাবা একেবারে পুরো মধ্য গগনে। জয়ের তো 80-র দশকের ছবিগুলো অত্যন্ত জনপ্রিয় হিট সিনেমাগুলো, কিন্তু তখন আমার সঙ্গে দেখা হচ্ছে, তখন জয়ের ছবি আর করছে না, কিন্তু তাহলেও জয় বন্দ্যোপাধ্যায় একটা স্টার ডেফিনেটলি। তখন আমার বাবা তো একেবারে ঘোরতর বিরোধী, যে এইসব কি করবে। আমার উত্তর কলকাতায় মনে হচ্ছে মেয়ে লেখাপড়া করবে, প্রফেসর হবে, ডাক্তার হবে, নয় লয়ার হবে, এইসব হবে এরকম। তারপরে
সুপাত্র দেখে প্রাপ্তস্ত করে নয় কলকাতা নয় বিদেশে, এই একটা গ্রাফ মেনটেন হতো। আমার বাড়িতে আমার জাততো দিদিরা, আমার পিস্ততো বোনেরা, তাদের তাই হয়েছে। আমার মা অবশ্য বলতেন যে আমার গ্রহ নক্ষত্রগুলো কোথায় কোথায় ঠিকঠাক নেই, তাই জন্য আমার ওই ট্র্যাডিশনাল কিছু গথে আমার কিছুই ভালো লাগে না। সুতরাং সেই জায়গা থেকে ওই তখন মনে হলো তাহলে সিনেমাটা করব বা একটা প্ল্যাটফর্মে কিছু বলবো, কিছু করব, ওই ওরকম জায়গা থেকেই তখন ওই বিউটি পেজেন্ট জেতা, এবং তখন জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ। পরবর্তীকালে তখন আমার মনে হয়েছিল যে আমাকে ভালো গাইড করতে পারবেন, কারণ আমি এগুলো একেবারেই জানি না, আমার একেবারেই অন্য পরিবেশ থেকে আসা আমি। হ্যাঁ, শুরুটা তো তাই হয়েছিল, এবং পরবর্তীকালে আমি অনেক কিছুই জয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে গিয়ে আমি শুনেছি, কারণ আমার শ্বশুরমশাই জয়ের প্রথম ছবির প্রডিউসার ছিলেন। সুতরাং সেক্ষেত্রে, এবং জয়ের অনেক ছবির মধ্যে কিশোর কুমারের বেস্ট অফ কিশোর কুমার এখনো বাজালে জয় গানগুলো হয়, সুতরাং ওইগুলো আমি শুনেছি। তবে এটাও ঠিক, যখন আমি কাজ করব ভাবছি তখন তো জয় কাজ করছে না, সুতরাং প্রথম দিকে অনেকটা উৎসাহ দিলে প্রথমে বলতেন যে এটা তুমি করো, পরের দিকে কিন্তু খুব একটা উৎসাহ দেখাননি, এটাও ঘটনা। তবে একটা আফসোস তো শ্যামশ্রী রয়েই গেল, যে জয় আমার ছবিগুলো দেখে যেতে পারলো না। দেখে গেলে অবশ্য সমালোচনাই বেশি করতো। কিন্তু একটা জিনিস আমরা দেখেছি যে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে আমরা সব সময় হাসতে দেখি, অনন্যা দুটো কথা বলে 3 বার হাসেন, এটা সত্যি এখন এই সময় খুবই বিরল। মানুষ নিজেকে নিয়ে এত বেশি ভাবে যে হাসতে ভুলে গেছে, কিন্তু অনন্যা হাসিটাও মিষ্টি এবং ভীষণ সুন্দর করে হাসতে পারেন। সেই অনন্যাকেই আমরা খুব ভিতর থেকে, অন্তর থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখেছি জয়দার শেষ যাত্রায়। খানিকটা, আসলে খানিকটা বলবো, খুব বড় মন না হলে অনন্যা এভাবে কান্না আসে না। জীবনের প্রথম এবং বেশ অনেকটা সময় তো জয়ের সঙ্গে কাটানো, এবং তারপরে অনেকটা দিন থাকতাম না, এটা ঘটনা। 2015 সালের পর থেকেই তো আর আমার জয়ের সঙ্গে থাকা হয়নি, এবং সে তার অন্যরকম জীবন হয়েছিল। তবুও প্রথম একদমই তো মেয়েবেলার ঘটনা, ছোট, সুতরাং সেই জায়গায়, এবং যে সময়টা যে একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে জয় যাচ্ছিল, তাতে করে আমার মনে হয়েছিল যে আবারও, মানে জয় তো একটি পলিটিক্যাল পার্টিতে বিলং করতো, সুতরাং তখনও মনে হলো রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা মানুষের সমস্যা, আমি একটু পাশে দাঁড়াই, এরকম আমার মনে হয়েছিল, জানেন। এবং বাকিটা আমার যেরকম মনে হয়েছিল আমি করেছিলাম। অন্তত ওই অসুস্থ মানুষ এবং অভিমান করে মানে অনেকটাই ছবি থেকে ঘুরে দাঁড়ানো, এরকম একটা মানুষকে ছেড়ে যাই বা কি করে। ভেরি ট্রু, ভেরি ট্রু। অবশ্য তারপরে পরেই রক্তবীজের ছবির রিলিজ ছিল, এবং তারপরে আমার নিজের কাজেও ফিরে আসারও ছিল, সুতরাং জীবন তো থেমে থাকে না শ্যামশ্রী, এবং তোমাকে তো সেই জীবনে ফিরতেই হয়। তাতে করে রাজনীতি করি অথবা এন্টারটেনমেন্টে আছি বলে অনেকেও অনেক রকম কথা বলেছিলেন, সেগুলো কিছু কিছু মনে দাগ কেটেছে, মনে হয়েছে যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, আর মনে হয়েছে যে মানুষ তো ওরকম বলবেই, করবেই, অত গভীরে না ঢুকলেও হবে। আমার যেটা মনে হয়েছে, যে আমার যেটা ঠিক মনে হয়েছে, যে আমি অন্তত এইটুকুনি করব তার শেষ যাত্রাকালে, আমি করেছি। এবারে অনন্যা একটা কথা বলো, সামনেই তো নির্বাচন 2026, কিন্তু অনন্যা বন্দ্যোপাধ্যায় টেনশন কোথায় বেশি হয়, নির্বাচনের আগে নাকি ছবি রিলিজের আগে? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ছবির রিলিজ, এটা একটা ধুকপুকানি এই এবছর থেকে দেখছি। প্রধানে যেহেতু একটা ছোট অংশে ছিলাম,
তার থেকে অনেকটা বেশি স্ক্রিন টাইম রক্তবীজে, পরের গুলোতে আরেকটু বেশি বাড়ছে। সুতরাং ওই একটা রেজাল্ট বেরোনোর একটা ভয় একটা তো থাকেই, এটা কেমন মানুষ দর্শক কেমন ভাবে নিচ্ছেন, কি বলছেন, কি ভাবছেন বলে। তবে ইলেকশন করতে করতে, ইলেকশন তো অনেকগুলো হলো, 15 সালে নিজের ইলেকশন, তারপরে 16তে বিধানসভা নির্বাচন, 17তে আমাদের নিজেদের এলাকায় মুকুন্দপুর কলোনি কমিটির কিছু নির্বাচন ছিল, আবার 19-এ লোকসভা নির্বাচন, আবার 20-তে আমফান, করোনা, লকডাউন, এই সময়ও বিপর্যয় কি পরিমাণ, মানে প্রকৃতির কাছে আমরা অসহায়, আমরা দেখেছি, অনেক কিছু দেখছি। তারপর 21-এ আবার একটা বিধানসভা এবং 24-এ আবার লোকসভা। সুতরাং এই যে 6টা-7টা নির্বাচন করতে করতে একটা কনফিডেন্স হয়েছে। সুতরাং শ্যামশ্রী, যদি লেখাপড়া 12 মাস করা যায় তাহলে ওই রেজাল্ট বেরোনো না, ওই চাপটা হয় না, মানে নিশ্চিত থাকে পাশ করবো। এবার এটা ফার্স্ট না সেকেন্ড না থার্ড না ফোর্থ, এটা নিয়ে একটু চাপ থাকে, কিন্তু লেখাপড়া করলে অন্তত উত্তরে যাবার ভয়টা তো থাকে না। সুতরাং আমার এলাকায় মানুষের সঙ্গে আমার থাকাটা যেহেতু মানে সারা বছরই থাকে, উত্তরে যাবার ভয়টা থাকে না। এবার আমি কঠিন শব্দটা ইউজ করব। কোনটা কঠিন, রাজনীতির ময়দান নাকি অভিনয়ের সেলুলয়েডের পর্দা, মানে ক্যামেরার সামনে? রাজনীতি, সেখানে তো কোনো স্ক্রিপ্ট নেই শ্যামশ্রী, এবং এডিট করারও কোনো সুযোগ নেই। ওই রকম কথা এবং ওই যে তীর বেরিয়ে গেল, একবার বেরিয়ে গেল মানে গেল, আর ফিরিয়ে আনার কোনো বা সংশোধন তো করার কোনো স্কোপ নেই। সুতরাং রাজনীতিটা ডেফিনেটলি মানে তো রিয়েল টাইম কাজ, মানে যা এক্ষুনি মনে হচ্ছেন, যা বলছেন সেটাই আপনি, সেটারই অ্যাপ্রিসিয়েট হবে অথবা উল্টোটা হবে। সুতরাং সেই জায়গা থেকে অভিনয় সেটা তো স্ক্রিপ্টেড, একবার না পারলে আর একবার টেক কাট। সুতরাং এগুলো তো একটু হয়, তবু সেটাও খুব সহজ নয়, কিন্তু এটা কোনো চরিত্রকে বাস্তবে তুলে ধরা এবং সেটা বেশ শক্ত। সেটার জন্য আমার তো মনে হয় একটু প্র্যাকটিস দরকার, একটু হোমওয়ার্ক দরকার। এখন টেকনোলজি এত বেরিয়েছে শ্যামশ্রী, তার সঙ্গে কোপ আপ করতে এখন প্রশিক্ষণ প্রয়োজন। মানে এটাকেও খুব একটা হালকা চালে নেওয়া যায় না যে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে বলেই সেটা আপনি গিয়ে পোর্ট্রে করে দিলেন, এমনটা একেবারেই নয়। মেপে মেপে গিয়ে ক্যামেরা ফেস করা, আলো নেওয়া, কাজ করতে গিয়ে দেখেছি ইটস কোয়াইট ডিফিকাল্ট। তবুও আপনি যদি তুল্যমূল্য বিচার করেন যে কোন ফিল্ডটা, তাহলে বলবো নিশ্চয়ই রাজনীতিটা একটু শক্তও বটে, তবে আমার ওই শক্ত জিনিসের প্রতি, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা স্বাভাবিক আকর্ষণ থাকে, কৌতূহল থাকে। সুতরাং সেই ওই শক্ত পারবো না, দেখে নিই কেন পারবো না, ঠিক পারবো, ওই একটা ওটা। আর অভিনয়টা একটা প্যাশন, ওটা ভালো লাগা। অনন্যা, যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বায়োপিকে আপনাকে অভিনয় মানে হয়, আপনি কার চরিত্র করতে বেশি পছন্দ করবেন? অনেকের, তার মধ্যে আপাতত যেহেতু আমার দেখা রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আমার অনেকটা সময় ধরে ওনাকে দেখা, তো কাজ মানে কাজ থেকে দেখা। প্রশাসক হিসেবে একটা মিটিং অর্গানাইজ করছেন, সেখানে কিভাবে বলছেন, কোন কথাটা ফোকাস করছেন, প্রায়োরিটাইজ করছেন, সেটা যেমন দেখেছি। আবার কালী পুজো দেখেছি একেবারে ঘরোয়া আলোচনায়, 2011-র আগে দেখেছি, মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখেছি, এবং আরো কয়েকটি ব্যক্তিত্ব আছে যাদের নামগুলো এক্ষুনি বলে নানা রকম বিতর্ক সৃষ্টি হবে, বুঝেছেন, যাদের বেশি পছন্দ, মানে অ্যাজ এ বায়োপিক মনে হয় যে তাদের মানে কাজটা করতে পারলে, ফুটিয়ে তুলতে পারলে বেশ হয়। সে নামগুলো বিতর্কের কারণে নাই বা বললাম। তুই আমার হিরো যদি কাউকে বলতে হয় এই মুহূর্তে অনন্যাকে, কাকে বলবেন? আপাতত যা দেখছি, যা ট্রেন্ড চলছে, তাতে কন্টেন্টই হিরো। স্পেশাল হিরো যে একেবারেই নেই তাও না, সেটা যেমন সেলুলয়েডে আছে, আমার রাজনীতিতেও আছে যাদের বেশ পছন্দ, যাদের মনে হয় তাদের বেশ হিরোইজমটা পছন্দ হয়, তাদের অনেক কিছুই পছন্দ হয়। তাই একটি তো নাম বলতে পারবো না, তুই আমার হিরো বলতে গেলে অন্তত 10টা নাম মুখে সামনে, এটাও একটা শ্যামশ্রী আমাকে বিপদে ফেলবে, বিপদে ফেলবো না, বাকিরা তো আছেন, মানে ওখানে থাকবে। এই দুটো নাম প্রথমে মনে পড়ছে, বাকিরা আছেন। মানে অনেকের সঙ্গেই তো এখন কাজ করছি শ্যামশ্রী, এখন যদি আমি কাউকে পার্টিকুলার একজনকে বলি তুই আমার হিরো,
তাহলে অন্যজনের একটু সমস্যা হয় বই কি। আর যেহেতু এখন রাজনীতি করি বলে না, ওই ইমোশন এবং ওই লজিক ওরা একটা ব্যালেন্স করে চলতে হয় তো, সুতরাং সেই জায়গা থেকে সরাসরি নাম বলতে পারছে না, কিন্তু বেশ কয়েকজনই আছে। তবে শ্যামশ্রীর তো কিছু কাজ আছে যেটা খুঁজে বার করার, সুতরাং ওর সঙ্গে আমার যাত্রাপথে শুরু, খানিকটা কাজ ওকেও দিই, এটা চলবে কিন্তু এখন। এবার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনন্যা, আপনি অনেক ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করলেন। এখানেও আমি যদি পরপর নাম বলি কোনো নাম মিস হয়ে যাবে, যার মধ্যে সৃজিত আছেন, কৌশিক দা আছেন, ব্রাত্য আছেন, অরিন্দম শীল আছেন, এরকম অনেকের সঙ্গেই। তো আপনার কি মনে হয়, মানে এই যে তাদের সঙ্গে কাজ করলেন, এটা তো সবাই পায় না এরকম ভাবে এতজন পরিচালকের সঙ্গে একাধারে পরপর কাজ। নিজে নিজের জায়গায় মানে বিখ্যাত মানুষ, এবং তাদের ছবি করার ধরনটা অন্যরকম। যেমন অরিন্দম দা থ্রিলার ছবিগুলো বেশি করেন। ব্রাত্য বসু তিনি একজন সফল মানুষ, কিন্তু মুখোপাধ্যায় আছে, নাট্য ব্যক্তিত্ব হিসেবে নাটকের জায়গায় ব্রাত্যদা অনেক বেশি মানুষকে দিয়েছেন, এবং সেটা ফিরেও পেয়েছেন। সেই শিবু উইন্ডোজ একটা দীর্ঘদিন ধরে বোধহয় 15-16টা ছবি শিবুপ্রসাদের হয়ে গেছে, যেগুলো সামাজিক একটা বার্তা মেসেজ থাকে, এবং ঘটনাও তৈরি হয়েছে যে শিবুদার ছবির ওই ধরনের হয়। সুতরাং সৃজিত মুখার্জি লহগো ইতিমধ্যে তো ন্যাশনাল রানীর মতোই লাগছে একেবারে ওখানে। কৌশিক গাঙ্গুলি, যার ছবি এখন করছি ওয়েটিং রুম, সুতরাং কৌশিক দাও মানে আনক্রাউন্ড কিং। সুতরাং সবাই তো এক এক রকম জনারের ছবি করেছেন, এবং তাদের প্রতিভা বেশ প্রতিফলন আমরা দেখেছি তাদের ছবিতে। কাজ করার অভিজ্ঞতা শ্যামশ্রী একেবারেই আলাদা আলাদা রকম। যেমন রক্তবীজ, এটা নিয়েও তো বলতে গেলে বেশ ওটা সময় ধরে বলতে হয়। রক্তবীজ করতে গিয়ে শিবপ্রসাদ নন্দিতাদির সঙ্গে এক্সপিরিয়েন্স একটা অন্যরকম। আবার সৃজিত মুখার্জিরও কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেক জায়গায় রয়েছেন যেখানে সিচুয়েশন দিয়েছেন, ডায়লগ দেননি, বলেছেন সিচুয়েশনটা এইরকম, নাও ইউ সে সামথিং, মানে এবার ডায়লগ বলে করো। তো সেই ক্ষেত্রে সেটা একটা অন্যরকম, যে স্ক্রিপ্ট ছাড়াই শুটিং। আবার আর যার ছবি, অরিন্দমদার কথা তো বললাম, ব্রাত্যদার কথা বলেছি, কৌশিক গাঙ্গুলির ছবি এক্ষুনি শুটিং করছি, এই তোমার সঙ্গে ইন্টারভিউ করার আগে এবং পরে। হ্যাঁ, সেটা কৌশিকদার দেখিয়ে দেন, বলে দেন। সুতরাং অনেকটা, যেহেতু নিজেও অ্যাক্টিং করেন তো সেই জন্য একটু দেখিয়েই দেন, আমাকে তো অন্তত দেখিয়ে দিয়েছেন যে মানে উনি বেশ যারা ক্যারেক্টার করছেন আর্টিস্ট তাদেরকে না খুব করে ব্রিফিং এবং অনেকটাই করে দিচ্ছেন যে এরম চাইছেন। সুতরাং সেটা সহজ হচ্ছে, মানে বোঝা যে কিরম ধরনের চাইছেন। সুতরাং প্রত্যেকের অন্য অন্য রকম ভাবে কাজ করা। তো হ্যাঁ, এটা বলতে পারেন যে কাজ করার ফলে যেটা হয়েছে, এটা মাস একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সেই এক্সপিরিয়েন্স থেকে এখন অনেক ইজি টু হ্যান্ডেল, এখন অনেকটা সহজ হয়েছে হ্যান্ডেল করা। তাও আমার মনে হয় শ্যামশ্রী, অভিনয় এমন একটি মাধ্যম যেখানে অনবরত প্র্যাকটিস এবং স্কিল ডেভেলপ এগুলো প্রয়োজন আছে, জানেন তো। যার ট্যালেন্ট তো ডেফিনেটলি প্রয়োজন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা যদি প্র্যাকটিস না করা হয় তাহলে বোধহয় কোনোভাবে নিজেকেও ফাঁকি দেওয়া, এবং দর্শকদেরও সেই চাহিদা, তারা তো একটা এক্সপেকটেশন নিয়ে ছবি দেখতে আসছেন, তো সেটা বোধহয় কোথাও জাস্টিফাই করা হয় না। এবার যে প্রশ্নটা, সেটা শুধু আমার একা নয়, আমার দর্শকেরও প্রশ্ন। সেটা হচ্ছে যে অনন্যাকে আমরা বিভিন্ন ধরনের চরিত্র দেখেছি। অনন্যাকে আমরা ডার্ক শেডেও দেখেছি। একজন রাজনীতিবিদ যিনি একজন ডার্ক শেডের চরিত্র নির্বাচন করছেন, এটা কম সাহসের কথা নয় কিন্তু, কারণ ওই মঞ্চে একটা ইমেজ রাখতে হয়, ইমেজকে ধরে রাখতে হয়। কিন্তু অনন্যাকে আমরা মুখ্য ভূমিকায় কবে দেখবো? শ্যামশ্রীর প্রশ্নগুলো বেশ শক্ত ওয়েল হোমওয়ার্ক প্রশ্ন তো, এবং এটা তো ঘটনা। বেশ কতগুলো সিরিয়াল করেছি যেগুলোতে আমি নেগেটিভ ক্যারেক্টার, যেটা ও ডার্ক ক্যারেক্টার বলছিল, এবং সামনে রাজনীতি ময়দানের পরীক্ষা অর্থাৎ ইলেকশন, এরকম ইলেকশনের সময় নেগেটিভ ক্যারেক্টার 10 বার ভেবেছি যে করব কি করব না, কারণ মানুষ একটু জাজমেন্টাল তো, ওপর যা দেখেন সেটাই। সবাই এখন 21 শতকে এসে জানেন যে ওটা অভিনয়, কেমন একটা জায়গা যেটা ওই মানে লিভিং রুম থেকে সোজা মানুষের মনে ঢুকে যায়। এবং অনেকে আমাকে বলেছেন, জানেন তো, তুই আমার হিরো করতে গিয়ে দিদি আপনি কেন এটা করেছেন, আপনি এটা করবেন না। তারপরও আমার মনে হয়েছে যে এটা যখন বলছে তখন ওই নেগেটিভ ক্যারেক্টারটা তার মানে আমি ফুটিয়ে তুলতে পারছি। ওই যে একটা ঘৃণা,
ওই যে একটা রাগ যে ও এরকম লোকের প্রতি জাস্টিস করছে না, ও বদমাইশ, তো সেটা যখন ওরা বলছে তখন আমার মনে হয় স্যাটিসফ্যাকশন হয় যে তাহলে ওই ক্যারেক্টারটা ঠিকভাবে পোট্রে করছি। একটু রিস্ক থাকে, কিন্তু একই সময় এটাও ভেবেছি জানো তো যে একটু সময় আছে, মানুষের শর্ট মেমোরি ভুলে যাবে। এটাও একটা ভেবেছি, একেবারে যে ভাবিনি তা না, কিন্তু ওই নেগেটিভ ক্যারেক্টারটা করার একটা ইচ্ছেও ছিল যে দেখি কেমন হয়, আমি করতে পারি কিনা, একটু অন্যরকম সেইভাবে করা। আর একটা শ্যামশ্রী যেটা লাস্ট প্রশ্ন এবং বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি কেন আরেকটু বেশি করছি না, সেই তো আরেকটু আমি ইতিমধ্যে যে সব কাজ করেছি এবং যাদের সঙ্গে কাজ করেছেন তারা তো সব দিকপাল, এবং সেখানে যে কাজগুলো করেছি মূলত ওই পুলিশ প্রশাসন, এমএলএ, রাজনৈতিক ব্যক্তিত্ব, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এইখানেই ঘোরাফেরা করেছি। তো এর বাইরে কেউ কিছু নিয়ে কেন ভাবছেন না, অথবা আরেকটু বেশি স্ক্রিন টাইম অথবা আরেকটু সময় ধরে কেন ভাবছি না, মানে সেটা তো আমারও জিজ্ঞাসা যে এটা কেন ভাবছেন না, মানে কোথায় আমার কি কোনো খামতি, না সবাই মনে করছেন যে ওটাই আমি দেখে আসি, সেটাই চোখের সামনে বেশি প্লে করে বলে সেটাই মনে হয় যে ওটা করলেই ওটাই হয়ে যাওয়ার একটা ব্যাপার, সেই রকম ভাবছেন, আমি জানি না। তবে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা তো আমার রইল, এবং আমার সামনে নির্বাচন বলে অনেকটা সময় আমি দিতে পারছি না, নির্বাচনটা শেষ হলে এটা নিয়ে নিশ্চয়ই আবার বসবো আমরা। আরেকটা লাস্ট প্রশ্ন, অনন্যা, এই প্রশ্নটা আপনি উত্তর নাও দিতে পারেন। কাজ, রাজনীতি সবই তো রয়েছে, কিন্তু জীবন তো একা তো চলা যায় না। সবসময় আমাদের পাশে একজন বন্ধুর প্রয়োজন হয়, সেটা সব সময় হোক বা কিছু অল্প সময়ের জন্য হোক। অনন্যারও নিশ্চয়ই প্রয়োজন হয়। 2026-এ এই নির্বাচন ছাড়া আর কোনো খবর কি আমরা অনন্যার কাছ থেকে পাবো? হ্যাঁ, খুব যথার্থ বিষয় যে একজন বন্ধু, একজন সঙ্গী বললে ঠিকই হয়, এরকম প্রয়োজন জীবনে হয়, এটা ঠিক কথা। কিন্তু আপাতত জানেন তো নির্বাচন তো ইলেকশন, সেই জন্য আমাকে ওই কাজ একটু প্রায়োরিটাইজ করতে হচ্ছে, সেই কারণে নির্বাচনটাই একটু প্রায়োরিটাইজ করলাম। হ্যাঁ, পাখির চোখ, যে ওটা এক্ষুনি করতে হবে। আর একটা কথাও বলি যে নিশ্চয়ই একজন বন্ধু সঙ্গীর প্রয়োজন, তবে এখন যা ট্রেন্ড চলছে না শ্যামশ্রী, তাতে সবাইকে বন্ধু বললে ঠিক হবে না, ওরা হতে পারে অ্যাকোয়েন্টেন্স, আশেপাশে সহকর্মী, কিন্তু বন্ধু যাদের বলে মনে করি সেরকম সংখ্যাটা কি কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। তবে বন্ধুটা ছোট গণ্ডির মধ্যে থাকাই ভালো, সবাইকে বন্ধু ভাবা যায় না, হাতে গোনা। বাদ বাকি ওই সহকর্মী আছেন, ভালো মন্দ হয়তো পাশে থাকেন, কিন্তু আপনার অসুবিধায় বা আপনার বিপদে থাকবেন এমন মানুষের সংখ্যা বড্ড কম। সত্যি তাই। অনেক অনেক ধন্যবাদ অনন্যা, থ্যাংক ইউ সো মাচ।